ওয়েলকাম টু মাহি টিউশন। আমরা আজকে শিক্ষাবিজ্ঞান একাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায় শিশুর বৃদ্ধি ও বিকাশ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, এই চ্যাপ্টারের মূল বিষয় এবং চ্যাপ্টারের নামই যেহেতু শিশুর বৃদ্ধি এবং বিকাশ, তাই প্রথমেই আমরা শিশুর বৃদ্ধি এবং বিকাশ নিয়ে আলোচনা করব। শিশুর বৃদ্ধি কি? বৃদ্ধি মানে আমরা স্বাভাবিক কথাতে বুঝতে পারি বেড়ে ওঠা। ছোট থেকে শিশু যে বড় হচ্ছে, বেড়ে উঠছে, স্বাভাবিকভাবে এটাকেই কিন্তু বৃদ্ধি বলে। অর্থাৎ দেহের আকার, আয়তন, উচ্চতা এইগুলোর স্বতঃস্ফূর্তভাবে যখন বেড়ে ওঠে এবং স্থায়ীভাবে বেড়ে ওঠে, তখনই তাকে বলা হচ্ছে বৃদ্ধি। তাহলে বৃদ্ধি হচ্ছে, এটা মূল যদি কথা বলতে পারি যে বৃদ্ধি কি? বৃদ্ধি হচ্ছে দেহের আকার, আয়তন, উচ্চতা এগুলো স্বতঃস্ফূর্তভাবে বেড়ে ওঠাকেই বৃদ্ধি বলা হয়। আচ্ছা, বৃদ্ধির কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আসি বৈশিষ্ট্য, বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। অনেক মনোবিদ অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন বৃদ্ধির সাথে বংশধারা অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। দেখা যায় সাধারণত যার বাবা মা লম্বা, তার ছেলে মেয়েও লম্বা হচ্ছে। কিন্তু অনেক শিক্ষাবিদ আবার দেখেছেন যে না, এর ভুলও প্রমাণ করেছেন যে অনেক লম্বা বাবা মায়ের ছেলে মেয়েও কিন্তু বেটে হচ্ছে। তারা আবার পরিবেশের বৃদ্ধির জন্য, শিশুর বৃদ্ধির জন্য পরিবেশের প্রভাবকেও কিন্তু উল্লেখযোগ্য বলে ভেবেছেন। তারপর বিভিন্ন শিক্ষাবিদ একটি সিদ্ধান্তে এসে উপনীত হয়েছেন যে বৃদ্ধি হলো বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। অর্থাৎ বৃদ্ধির ওপর বংশধারার প্রভাব কিন্তু বেশি থাকে, কিন্তু পরিবেশের প্রভাবও রয়েছে। তাই বিভিন্ন শিক্ষাবিদ একটি মতে এসছে যে বৃদ্ধি হলো বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করতে পারি অনুশীলন। এই বৃদ্ধি অনুশীলনের উপর নির্ভর করে কি না, তা নিয়ে কিন্তু বিভিন্ন শিক্ষাবিদদের মধ্যে অনেক মতপার্থক্য হয়েছে। তা থেকে বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন, যেমন হিলগার্ড, ব্রুনার এবং বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন হ্যাঁ, বৃদ্ধির ওপর কিন্তু অনুশীলনের একটা প্রভাব রয়েছে, অর্থাৎ ধনাত্মক প্রভাব রয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে বিভিন্ন বয়সে বৃদ্ধির হার। বিভিন্ন বয়সে বৃদ্ধির হার, এই যে বিভিন্ন বয়সে শিশু কত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তার গ্রোথ কিভাবে এগোচ্ছে, এই নিয়ে এইচ.ভি. মেরেডিথ একটি পরীক্ষা করেছিলেন এবং অনেক দিন এটা নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। এই তিনি যে পদ্ধতিটা বের করেছিলেন তার নাম ছিল লম্ব অধ্যয়ন পদ্ধতি। কি বললাম? এইচ.ভি. মেরেডিথ একটি পরীক্ষা করেছিলেন যার নাম কি লম্ব অধ্যয়ন পদ্ধতি। সেখানে তিনি বলেছিলেন যে জন্ম থেকে 2 থেকে আড়াই বছরের মধ্যে, কি বললাম, জন্ম থেকে 2 থেকে আড়াই বছরের মধ্যে শিশু কিন্তু সবচেয়ে বেশি হারে বৃদ্ধি পায়, 2 থেকে আড়াই বছরের মধ্যে। এবং আড়াই বছর বয়সের পর থেকে তার কৈশোর বা বয়স সন্ধিকালের ঠিক 2 বছর আগে পর্যন্ত তার বৃদ্ধির হার হ্রাস পায়। বললাম দুটো। 3 নাম্বার তিনি বলেছেন কি বয়স সন্ধিকালের ঠিক আগে থেকে আবার বৃদ্ধির হার, বয়স সন্ধি বা কৈশোরের ঠিক আগে থেকে আবার বৃদ্ধির হার দ্রুত বৃদ্ধি পেতে থাকে। আর কি, বয়স সন্ধিকালের পরে ধারাবাহিকভাবে কিন্তু বৃদ্ধির হার ধীরে 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 হ্রাস পেতে থাকে এবং পরবর্তীকালে একদমই বন্ধ হয়ে যায়। তাহলে এই বিভিন্ন বয়সে বৃদ্ধির হার তিনি এইভাবে উল্লেখ করেছেন। এবার হচ্ছে বৃদ্ধির হারের তারতম্য। বৃদ্ধির হারের তারতম্যতে বলা যায় শিশুদের বৃদ্ধির হারের মধ্যে কিন্তু পার্থক্য দেখা যায়। কিছু শিশু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, আবার কিছু শিশুর বৃদ্ধি কিন্তু ধীরে ধীরে হয়। তাহলে এই বৃদ্ধির হারের তারতম্য কিন্তু বিভিন্ন শিশুর মধ্যে দেখা যায়, অর্থাৎ পার্থক্য দেখা যায়। কিছু শিশু অনেক তাড়াতাড়ি বেড়ে ওঠে, কিছু শিশু ধীরে ধীরে বাড়ে। আরেকটা হচ্ছে কি বলতে পারি, নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া। বৃদ্ধির ওপর অনুশীলনের প্রভাব আছে, এটা একটু মেনে নিলেও কিন্তু বৃদ্ধি কিন্তু নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া। এটা আমাদের মধ্যে, আমাদের ভিতর কিন্তু প্রক্রিয়াটা চলছে এবং ধারাবাহিকভাবে চলছে।
মানে কোনো সময়ে বৃদ্ধি একদম থেমে গিয়ে আবার শুরু হচ্ছে এমনটা কিন্তু ঘটে না, ধারাবাহিকভাবে কোনো না কোনোভাবে কিন্তু আমাদের শরীরের মধ্যে বৃদ্ধি চলছে। তাই এটাকে আমরা বলতে পারি নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক প্রক্রিয়া। এরপর আমরা আসবো একটি গুরুত্বপূর্ণ জিনিস, বিকাশ। বিকাশ কি? বিকাশ কি? বিকাশ হচ্ছে শিক্ষার্থীর সামগ্রিক গুণগত পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়াকেই বলা হচ্ছে বিকাশ। অর্থাৎ শিশু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, শিশু বড় হচ্ছে, শিশুর আকার আয়তন উচ্চতা বাড়ছে, কিন্তু তার গুণগত যে সামগ্রিক গুণগত কি পরিবর্তন তার মধ্যে আসছে, সেই শিশুর জীবনব্যাপী সামগ্রিক গুণগত পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়াকেই বলা হয় বিকাশ। তাহলে আমরা এখানে বিকাশের সংজ্ঞা থেকেই আমরা একটু বলতে পারি, একটু উদাহরণ দিতে পারি যে বিকাশ একটি শিশু প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করলো, একটি শিশু প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করলো, তার একটি পা প্রতিবন্ধী, সেই পাটা কিন্তু বয়স অনুযায়ী ধীরে ধীরে প্রতিবন্ধী পাটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পায়ের যে কার্যকারিতা, সেই কার্যকারিতা কিন্তু তার কার্যকারিতার বিকাশ হচ্ছে না। অর্থাৎ এইখানে শিশুর বৃদ্ধি হলেও তার পায়ের যে গুণগত পরিবর্তন, সামগ্রিক যে গুণগত পরিবর্তনের প্রক্রিয়া তা কিন্তু থেমে রয়েছে। অর্থাৎ তার পায়ের বিকাশ হয়নি, কিন্তু বৃদ্ধি হয়েছে, এটা আমরা বলতে পারি। এবার আমরা আসি বিকাশের বৈশিষ্ট্য। বিকাশও একটি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া। বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত চললেও বিকাশ কিন্তু সারা জীবনব্যাপী চলে, সারা জীবনব্যাপী চলে। আর কি বিকাশের ক্ষেত্রে কি দেখা যায়? শিখনের প্রভাব দেখা যায়। অর্থাৎ আমি কি শিখছি, আমার শিক্ষা দীক্ষা কি অর্জন করছি, আমি কোন বিষয়ের ওপর বেশি পরিশ্রম করছি, কোন বিষয়ে বেশি অনুশীলন করছি, অর্থাৎ পুরো শিখনের প্রভাব কিন্তু বিকাশের ওপর পড়ে। নেক্সট বলতে পারি আমরা কি, বিকাশ হলো একটি ব্যক্তিগত প্রক্রিয়া। অর্থাৎ ব্যক্তির বিকাশে অসমতা পরিলক্ষিত হয়। দৈহিক, মানসিক, সামাজিক প্রভৃতি বিকাশের ক্ষেত্রেও ব্যক্তিতে পার্থক্য শুধু ব্যক্তিতে নয়, একই ব্যক্তির বিভিন্ন বয়সে বিকাশের হারের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। আর কি বলতে পারি, একটি লিঙ্গ বিকাশের ক্ষেত্রে লিঙ্গগত পার্থক্য দেখা যায়। অর্থাৎ মেয়েরা কিন্তু ছেলেদের থেকে অনেক আগেই তাদের বিকাশ বেশি হয়। যেমন বালিকাদের বয়স সন্ধিকাল বা কৈশোরকাল বালকদের থেকে অনেক আগে আসে। তাহলে এই লিঙ্গগত পার্থক্য কিন্তু আমরা বিকাশের ক্ষেত্রে দেখতে পাই। আরেকটি পয়েন্ট বলতে পারি এখানে, যে পারস্পরিক সম্পর্ক, যেখানে ব্যক্তির দৈহিক বিকাশ, মানসিক বিকাশ বলি, প্রাক্ষবিক বিকাশ বলি, সামাজিক বিকাশ বলি, পৃথকভাবে ঘটে না, এরা পরস্পরের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। অর্থাৎ কোনো বিকাশই কিন্তু পৃথকভাবে ঘটে না। দৈহিক বিকাশ হয়ে গেল, প্রাক্ষবিক বিকাশ হচ্ছে না, এরকম কিন্তু হয় না। মানসিক বিকাশ হচ্ছে না, সামাজিক বিকাশ হচ্ছে না, এদের কিন্তু পরস্পরের সাথে তারা এক সূত্রে বাঁধা থাকে, তাদের পারস্পরিক সম্পর্ক একটি রয়েছে। তাহলে আমি বোঝাতে পারলাম বিকাশ কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলো। এবার আমরা আসি বৃদ্ধি বিকাশের পার্থক্য। বৃদ্ধি বিকাশের পার্থক্যে প্রথমেই বলে দিই যে আমরা সাধারণত যেটা দেখি, দেহের আকার আয়তন উচ্চতা এগুলো বেড়ে যাওয়াকে আমরা বৃদ্ধি বলি। অপরদিকে আকার আয়তনের সাথে সাথে তার যে গুণগত দিকগুলো আছে, সেই গুণগত দিকগুলো আছে, যেমন তার মধ্যে সক্রিয়তা, কিভাবে একটি নির্দিষ্ট কাজকে কত সক্রিয়তার সাথে, কত উৎকর্ষতার সাথে সে সেই কাজটাকে শেষ করতে পারছে, সেটা কিন্তু বিকাশ। আর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, বৃদ্ধি হলো কারণ আর বিকাশ হলো তার ফল। আরেকটি বলতে পারি, বৃদ্ধির ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং স্বতঃস্ফূর্ত নিজের থেকেই হয়ে যায়, কিন্তু অনুশীলনের কিন্তু প্রভাব দেখা যায় বৃদ্ধির ক্ষেত্রে, এটা বলা যেতে পারে। আর পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে। তাই বলা যায় ব্যক্তির সক্রিয়তা এবং অনুশীলন এক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ব্যক্তির সক্রিয়তা এবং অনুশীলন বিকাশের ক্ষেত্রে। আর বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, আগেও বলেছি, বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়সের পরে থেমে যায়। বিকাশ কিন্তু মৃত্যু ঘটতে থাকে, মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু বিকাশ ঘটতে থাকে।
আর কি বৃদ্ধিকে পরিমাপযোগ্য, কতটা বৃদ্ধি পেল, কি হলো আমরা পরিমাপ করতে পারি, কিন্তু বিকাশকে কিন্তু পরিমাপ করা যায় না, পর্যবেক্ষণ সাপেক্ষ। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, বৃদ্ধি পরিমাণগত যেমন, বিকাশ তেমন কি গুণগত। তাহলে এগুলো বলা যেতে পারে বৃদ্ধি বিকাশের পার্থক্য। আরও বলতে পারি বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বিকাশ, দৈহিক বৃদ্ধি বা শরীরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বিকাশ কিন্তু আমাদের মানসিক দিক, সামাজিক দিক, প্রাক্ষবিক দিক এবং দৈহিক দিকের মধ্যেও কিন্তু সব দিকেই অন্তর্ভুক্ত থাকে বিকাশ। তাহলে আমরা কি বললাম, বৃদ্ধি বিকাশের পার্থক্য বললাম। এবারে আছে বিকাশের স্তর। বিভিন্ন শিক্ষাবিদ বিকাশের স্তর নিয়ে বিভিন্ন মতামত দিয়েছেন। এখানে আমরা তিনজনের শিক্ষাবিদের তিন রকম মতামত দিয়েছেন। যেমন এরিকসন বলেছেন আমাদের বিকাশের স্তর 8টি, পিকুনাস বলেছেন আমাদের বিকাশের স্তর 10টি, আর্নেস্ট জোন্স বলছেন আমাদের বিকাশের স্তর 4টি। যেমন এরিকসন বলেছেন বিকাশের প্রথম স্তর হবে জন্ম থেকে 1 বছর বয়স পর্যন্ত। তিনি কটা স্তরে ভাগ করেছেন? 8টি স্তরে। তিনি বলেছেন বিকাশের প্রথম স্তর জন্ম থেকে 1 বছর বয়স পর্যন্ত। দ্বিতীয় স্তর হবে 1 বছর থেকে 3 বছর। বললাম 1 বছরে কত? 3 বছর। 3 নাম্বার স্তর হবে 3 থেকে 5 বছর। 4 নাম্বার স্তর হবে 5 থেকে 11 বছর। 4 নাম্বার স্তর হবে 5 থেকে 11 বছর। আবার পঞ্চম স্তর হবে 11 থেকে 18 বছর পর্যন্ত, এবং যেটা ষষ্ঠ স্তর হবে 18 বছরে, সেটা যৌবনাগমের স্তর। আর ষষ্ঠ স্তরের পরে সপ্তম স্তর হবে প্রাপ্তবয়স্ক স্তর, এবং লাস্টের একদম স্তর এরিকসনের মতে পরিণত স্তর। এইভাবে তিনি 8টি স্তরে ভাগ করেছেন। পিকুনাস কটি স্তরে ভাগ করেছেন? পিকুনাস 10টি স্তরে ভাগ করেছেন। পুরো বিকাশের যে স্তর ভেদ করেছেন তিনি, তার 10টি ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে প্রাক জন্মস্তর, অর্থাৎ গর্ভ সঞ্চার যেদিন থেকে শুরু হচ্ছে তার সেই দিন থেকে জন্মাবার আগের মুহূর্ত পর্যন্ত যে স্তর, তাকে বলা হচ্ছে প্রাক জন্মস্তর। নেক্সট হচ্ছে সদ্যজাত স্তর, জন্মের পর থেকে 1 মাস অর্থাৎ 4 সপ্তাহ বয়স পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে সদ্যজাত স্তর। এরপর হচ্ছে প্রারম্ভিক শৈশব স্তর, এই 1 মাস থেকে 1.5 বছর বয়স পর্যন্ত বলা হচ্ছে প্রারম্ভিক শৈশব, মানে শৈশবের প্রথম শুরু হচ্ছে। প্রান্তীয় শৈশব স্তর হচ্ছে কত? 1.5 বছর থেকে 2.5 বছর পর্যন্ত হচ্ছে প্রান্তীয় শৈশবের স্তর। এবারে বাল্যকালীন স্তর শুরু হচ্ছে 2.5 বছর থেকে বাল্যকালীন। প্রারম্ভিক বাল্য কত? 2.5 থেকে 5 বছর, এবং মধ্য বাল্যতে তিনি আবার ভাগ করেছেন 5 থেকে 9 বছর পর্যন্ত, এবং লাস্টে তিনি বলেছেন প্রান্তীয় বাল্য স্তর, যেটা 9 বছর থেকে 12 বছর পর্যন্তকে বলেছেন প্রান্তীয় বাল্য স্তর। এরপরে তিনি 12 বছর থেকে 21 বছর পর্যন্তকে কৈশোরকাল বা যৌবনাগমের স্তর বলেছেন, আর 21 বছর থেকে 70 বছর পর্যন্ত বলেছেন প্রাপ্তবয়স্ক স্তর, এবং 70 বছরের পরবর্তীকালকে তিনি বলেছেন বার্ধক্য স্তর। এই হচ্ছে মনোবিদ পিকুনাসের 10টি স্তরে বিকাশের স্তরকে তিনি 10টি ভাগে ভাগ করেছেন। এবারে আসি আর্নেস্ট জোন্স। আর্নেস্ট জোন্স বিকাশের স্তর ভেদ করেছেন ক ভাগে? 4 ভাগে। তিনি বলেছেন বিকাশের স্তর হচ্ছে 4টি, এক হচ্ছে শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল এবং প্রাপ্তবয়স্ককাল। তিনি শৈশবকালকে বলছে শিশুর জন্মের পর থেকে শুরু করে তিনি পরিষ্কার বলে দিয়েছেন শিশুর জন্মের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত তার শৈশবকাল হবে, এবং 5 থেকে 12 বছর পর্যন্ত তার বাল্যকাল থাকবে, এবং 12 থেকে 18 বছর পর্যন্ত তার কৈশোরকাল থাকবে, এবং 18 থেকে মৃত্যু পর্যন্ত, 18 বছর পর থেকে মৃত্যু পর্যন্ত তার সময়কালকে বলা হবে প্রাপ্তবয়স্ক কাল। তাহলে এই হলো বিকাশের স্তর। বিভিন্ন শিক্ষাবিদ বিকাশের স্তরকে বিভিন্নভাবে ভাগ করেছেন। তাহলে এই ভিডিও সম্বন্ধে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আমাদের ডাউট বক্সে তোমরা জানাবে, আমরা যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার। ধন্যবাদ।